পশ্চিমবঙ্গে এবার দু দফায় বিধানসভা ভোট। প্রথম দফা 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল। গণনা 4 মে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার রাজ্যে দু দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার, দ্বিতীয় দফা 29 এপ্রিল বুধবার। গণনা 4 মে সোমবার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। 23 এপ্রিল প্রথম দফায় ভোট এই 16 জেলার 152 আসনে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট এই 7 জেলার 142 আসনে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে গণনা 4 মে। নিউজ 18 বাংলা। দু 2021-এ 8 দফায় বিধানসভা ভোট, আর এবারের ভোট 2 দফায়। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম লাইভে। অর্ণবের কাছে যাব। অর্ণব, আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচন হয় 8 দফায়, আর এবার অর্থাৎ 2026-এ ভোট ঘোষণা করা হয়েছে 2 দফায়। নানা কারণে এবারের ভোট নজিরবিহীন। ঠিক কি কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো, একাধিক বৈশিষ্ট্য রয়েছে এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের যে নির্ঘণ্ট বা ভোটের যে ভেরি বাজিয়েছে সেটাকে ঘিরে। 2021 সালে 8 দফায়, 2016 সালে যদি যাও 7 দফায়, অর্থাৎ 2 দফার অনেক বেশি দফাতে ভোট হয়েছে। সাধারণ নির্বাচন হয়েছে 2011 থেকে আমরা যদি এই 2024 সাল পর্যন্ত লোকসভা ভোট ধরি, এবং প্রত্যেক বাড়ি বাহিনী অপর্যাপ্ত ছিল এবং প্রত্যেকটা বুথকে বাহিনী, আধা সামরিক বাহিনী নিরাপত্তায় মুড়ে ভোট করতে চেয়েছিল নির্বাচন কমিশন। তাই দফা বাড়িয়ে যে নির্বাচন কমিশন যে পরিমাণ বাহিনী পেয়েছিল সেই পরিমাণ বাহিনীকে দিয়েই তারা এই ভোট কন্ডাক্ট করতে চেয়েছিল। কিন্তু এবার 2 দফায় ভোট। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের যে 294টা আসন রয়েছে, এই 294টা আসনে এর আগে সম্প্রতি যে সময়গুলিতে সাধারণ নির্বাচন হয়েছে তাতে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, জঙ্গলমহল, একেবারে দক্ষিণবঙ্গ, কলকাতা লাগোয়া অঞ্চল বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে, বিভিন্ন দফায় ভোট হয়েছে। এবার দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে 294টা আসন রয়েছে সেটাকে ভার্টিক্যালি অর্থাৎ উল্লম্বভাবে আমরা যদি 2 ভাগে ভাগ করি, ঠিক তার বাঁ দিক, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ, এই একেবারে কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং থেকে একেবারে বালুমাটির পূর্ব মেদিনীপুর পর্যন্ত 152টা বিধানসভার ভোট হচ্ছে প্রথম দফায় 23 এপ্রিল। এবং এই যে 23 এপ্রিল প্রথম দফার ভোট হবে, সেখানেই কিন্তু আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিছুটা হলেও শক্তি রয়েছে, বা তারাই এখান থেকে সর্বোচ্চ সিট তুলে আনবে এমনটা তারাও আশা রাখছে। এবং এই জায়গায় যদি আমরা দেখি, সেটা পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী বা অধিকারীদের গড় ধরতে পারি, উত্তরবঙ্গের একটা বড় অংশে রাজবংশীদের ভোট, এবং এই যে অঞ্চলটা রয়েছে কিছুটা নদিয়া, এই চত্বরটা মতুয়াগড়ে কিছু সিট তাদের হয়েছিল। 2021-এর ভোটকে ঘিরে যদি দেখি, এই 152টা বিধানসভার আসনের মধ্যে 54টা সিট কিন্তু জিতেছিল 2021 সালে বিজেপি, এবং ঠিক 15টা আসন জিতেছিল দ্বিতীয় দফা যেখানে ভোট হবে এবছর, অর্থাৎ এই নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা,
এই কোটা চত্বরে কিন্তু রয়েছে 2021-এর ভোটের ফলাফল অনুযায়ী মাত্র 15টা আসন বিজেপির। কাজেই এই যে দ্বিতীয় দফার ভোট সেটা কার্যত তৃণমূল কংগ্রেসের দুর্গ, আর সবথেকে বেশি সিট তৃণমূল কংগ্রেস এখান থেকেই নিয়ে আসে। এই তৃণমূল কংগ্রেসের গড় সেখানটা একদিনে ভোট করা হয়েছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ উত্তর 24 পরগনা 33টা বিধানসভার আসন, কলকাতা 11টা এবং দক্ষিণ 24 পরগনা 31টা বিধানসভা আসন, অর্থাৎ 75টা বিধানসভা আসন বিজেপির সাংগঠনিকভাবে এটাকে তারা কলকাতা জোন বলে। এই জায়গাতেই তাদের সবথেকে বাজে বা খারাপ ফল হয়, এবং তৃণমূল কংগ্রেসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে তারা সর্বোচ্চ আসন পায়। এবারও তারা এখান থেকে বেশি আসন পায় বলে তারা আশাবাদী। অর্থাৎ প্রথম দফায় একেবারে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, একেবারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জঙ্গলমহল প্রথম দফায় যেখান থেকে সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপি, তাই সেটা প্রথম দফার ভোট আমরা দেখতে পাচ্ছি কৌশলগতভাবে। আর তৃণমূল কংগ্রেস যেখান থেকে সব থেকে বেশি আসন পেতে পারে, 142টা আসনের মধ্যে প্রায় 80% কাছাকাছি পেতে পারে, সেই জায়গাটা দ্বিতীয় দফার ভোট। এটা সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনে যে ধরনের নির্ঘণ্ট আমরা দেখেছি তাতে কিন্তু একেবারে নজিরবিহীন। দ্বিতীয় নজিরবিহীনের কারণ কেন? কারণ এখনো পর্যন্ত ভোটার লিস্ট অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা সেটা নির্দিষ্ট হয়নি। আজকে নির্বাচন কমিশন দিল্লিতে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে তাতে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা দেখানো হয়েছে 6,45,00,000-কে, কিন্তু আমাদের ভোটার থাকার কথা আরও 63 লক্ষের মধ্যে একটা বড় অংশ। কিন্তু সেই 63 লক্ষের যেদিন ভোট ঘোষণা করছে নির্বাচন কমিশন, সেদিনও আমাদের রাজ্য, ঝাড়খণ্ড, উড়িষ্যার জুডিশিয়াল অফিসাররা তারা কাজ করছে, বিচার বিভাগ কাজ করছে, যে কাজটা এসআইআর করার দরকার ছিল নির্বাচন কমিশনের, কারণ নির্বাচন কমিশনের কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত, অর্থাৎ এই জুডিশিয়াল অফিসাররা সেদিনও কাজ করছে। এবং যে নির্ঘণ্ট রাখা হয়েছে তাতে মনোনয়নের দিন পর্যন্ত আমরা যদি দেখি, অর্থাৎ 6 এপ্রিল, তার আগে 5ই এপ্রিল পর্যন্ত, এ মাসের মার্চ মাসের আরও 16টা দিন রয়েছে বা 15টা দিন রয়েছে, আরও 5টা দিন যদি আমরা পাই, তাহলে 20 দিনের মধ্যে 1.5 লাখ করে ডিসপোজাল রেট আমরা জানতে পারছি সূত্র মারফত, সেটা কলকাতা হাইকোর্ট বা নির্বাচন কমিশন সূত্রে, তাতেও কিন্তু 30 লক্ষের বেশি কিন্তু আমরা ডিসপোজাল দেখতে পারছি না। অর্থাৎ 30 লক্ষ এখনো পর্যন্ত যদি 18 বা 20 লাখ ডিসপোজ হয়ে থাকে তাহলে 50 লক্ষ, তাহলে এখনও 13 লক্ষ অ্যাডজুডিকেশন কিন্তু বাকি থাকছে। কিভাবে সেটা হবে হিসেব আমরা জানি না। অর্থাৎ ভোটার কারা এখনও সুনির্দিষ্ট হয়নি। সেই অবস্থায় ভোট ঘোষণা এবং ভোটের 2 দফায় ভোট ঘোষণা, 4 মে গণনা ঘোষণা, এটা নির্দিষ্ট করা হয়েছে। এই সব দিক থেকে এবারের ভোটটা অত্যন্ত নজিরবিহীন হতে যাচ্ছে। আরও একটা কারণে তোমায় জানিয়ে রাখি, ধরো এই অ্যাডজুডিকেশনে যারা রইল তাদের মধ্যে কোনো রাজনৈতিক দলের মানুষ, সমর্থনকারী নেতা, তিনি 6 এপ্রিল যে মনোনয়ন দাখিল, সেটা হতে পারে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সিট বা হতে পারে উত্তরবঙ্গের কোনো একটা আসন, যদি মনে করেন তার নামটা অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে কিন্তু তিনি ভোটে প্রার্থী হতে চান, তার নামটা এখনও শো করছে না, তিনি কি করবেন? তিনি কি আবার সুপ্রিম কোর্টে যাবেন? অর্থাৎ আবারও কিন্তু মামলার একটা আশঙ্কাও রয়েছে। কাজেই সব দিক থেকে আজকে এই ভোট ঘোষণা থেকে ভোট সমাপ্ত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনই শেষ কথা বলবে। এই অবস্থায় অ্যাডজুডিকেশন বা বিচারাধীন যে বিষয় রয়েছে, অভিযোগের নিষ্পত্তির বিষয় রয়েছে, সেটা কি 5ই এপ্রিল পর্যন্ত সম্পন্ন হবে সংশয় রয়েছে। কাজেই সব দিক থেকে বিষয়টা যে আবারও শীর্ষ আদালতে পৌঁছাবে তা বলার অপেক্ষা রাখে না, এবং সেরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, হয়তো শীর্ষ আদালতে আবার একটা আইনি লড়াই আমরা দেখব। সব দিক থেকে এবারে 2 দফার যে ভোট, এই ভোটটা অত্যন্ত বিশেষ পরিস্থিতিতে নজিরবিহীন একটা ভোট হতে যাচ্ছে, তা বলা অবশ্যই অপেক্ষা রাখে না। বেশ, ধন্যবাদ অর্ণব। 2 দফায় ভোটকে স্বাগত। আশা করা যায় বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন। তার আগে ত্রুটি মুক্ত ভোটার তালিকা উপহার দিক কমিশন। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়ি কেউ গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন, এবং তার আগে একটা ভেজাল মুক্ত, ত্রুটি মুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন।
তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে। তৃণমূল কংগ্রেস তৈরি, প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। আমরা প্রস্তুত। আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা করোনার মধ্যে হেরেছে। তো এবার 2 দফায়, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। দফা নয়, অবাধ শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল মোহাম্মদ সালিমের। আমরা চেয়েছি সরকারের দফার পর, আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। ভোটের ঢাকে কাছেই বাংলায় 2 দফায় হবে বিধানসভা নির্বাচন, জানিয়েছে নির্বাচন কমিশন। এবার প্রার্থী ঘোষণা, মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা, কালই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ। পাহাড়ে একাই লড়বে বিজেপি। মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ভোট ঘোষণা হতেই জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি। বিস্তারিত জানবো, সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, এবং ভোট ঘোষণা হতেই আজ বঙ্গ বিজেপি নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব দিলীপ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তারা আজ বৈঠকে বসেছিলেন রাজারহাটের পাঁচতলা হোটেলে। সেখানে উপস্থিত সুনীল বানসালরা। এবং ভোট ঘোষণার পরই বিজেপির এই যে গুরুত্বপূর্ণ বৈঠক, তা মূলত ভোটের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা নিয়ে হয়েছে বলে বিজেপির সূত্রে খবর। এছাড়াও আগামী মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলেই সম্ভাবনা চূড়ান্ত। এবং সেখানে মূলত 150 প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেই বিজেপির সূত্রে খবর, এবং যার সবুজ সংকেত ইতিমধ্যে মিলেছে দিল্লির তরফ থেকে। এবং ইতিমধ্যেই আমরা জানি গত সপ্তাহে প্রথম জেপি নাড্ডার বাড়িতে দিল্লি নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে বিজেপির পার্লামেন্টারি কমিটির সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক। সেখানেই মূলত চূড়ান্ত হয়েছে 155 জনের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা যা আগামী মঙ্গলবারই প্রকাশ করা হবে বঙ্গ বিজেপির তরফে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং প্রথম ধাপে উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গের কেন্দ্রগুলিতেই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করবে, যাতে কোনোভাবেই সময় নষ্ট না হয়। তার কারণ ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রথম দফায় ভোট উত্তরবঙ্গের দিক থেকেই শুরু হচ্ছে। পরবর্তীতে সাধারণভাবেই কর্মীরা এবং প্রার্থী যারা হবেন তারা জনসংযোগ এবং প্রচারে অংশগ্রহণ করতে পারেন, তারা তাই সময় থাকতেন। সে কারণে তারা প্রথম দফাতেই আগামী মঙ্গলবার 155 জনের নাম প্রকাশ করতে চলেছে বলে বিজেপি সূত্রে খবর। একেবারেই। আর এবার প্রার্থী ঘোষণা, কালই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ। ভোটের দিন ঘোষণার পরই জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান। আমরা আগামীকাল বামফ্রন্টের প্রাথমিক তালিকা আমরা প্রকাশ করব। বামফ্রন্ট অন্য বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করছে, কারণ বামপন্থী ঐক্য চাই, বামের বাইরেও যারা আছে তাদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করতে চাই। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক লড়াই করার জন্য কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি। অন্যদিকে পাহাড়ে একাই লড়বে বিজেপিএম, একাই লড়বে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থ থেকে জানবো। পার্থ, পাহাড়ে কি 3 আসনে প্রার্থী ঘোষণা অনেক থাপার? একেবারে দেখো, আজকে কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে ইতিহাস, এবং তারপরে কিন্তু মাস্টার স্ট্রোক অনেক থাপার। এবং আমরা জানি পাহাড়ে একচ্ছত্র এখনো পর্যন্ত প্রাধান্য রয়েছে অনেক থাপার বিজেপিএম দলের। পাহাড়ের বিস্তৃত পঞ্চায়েত এবং জিটিএ দখলে রয়েছে তাদের, এবং 21-এ সদ্য দল করেই কিন্তু 21 তারা বিধানসভা ভোটে একভাবে লড়েছিল, এবং সেবার 3 আসনে লড়ে কালিম্পং আসনটি জিতেছিল কিন্তু অনেক থাপার বিজেপিএম। এবার সেই কালিম্পং এর প্রার্থী অপরিবর্তিতই থাকছে, অর্থাৎ দুদিন সাদা লেপচাপ কালিম্পং থেকেই লড়বে। আর 2টি আসনের নতুন 2 মুখ দিয়েছেন। দার্জিলিং আসন থেকে লড়ছেন বিশিষ্ট শিক্ষাবিদ, তাকে কিন্তু দার্জিলিং আসন থেকে লড়ছেন, এবং দার্জিলিং এরই একটি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি দাঁড়াচ্ছেন দার্জিলিং আসন থেকে, এবং কাটসাং আসন থেকে দাঁড়াচ্ছেন অনেক থাপারই দলের সেনাপতি এবং দলেরই অমূল্য।
আর ভোট ঘোষণা শুরু হতেই শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। দেখুন নন্দীগ্রামের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ভোট ঘোষণা হতেই নন্দীগ্রামে শুরু দেওয়াল লিখন। নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। গত কয়েকটা নির্বাচনের মতো এবার বামের ভোট এবার যেন রামে না যায়, দলের রাজ্য সম্পাদকের সামনে দাবি সিনিয়র সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি। বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কোনো ভোটেই না, এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরাই পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। শনিবার শিলিগুড়ির একটি সভায় এই দাবি করেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা অশোক ভট্টাচার্য। মঞ্চে তখন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি। বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কোনো ভোটেই না, এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরাই পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। বামের ভোট রামে এটা সবচেয়ে বেশি প্রকট হয় 2019 সালের লোকসভা ভোটে, যেখানে বিজেপি 2 থেকে 1 লাফে 18টি আসনে জেতে। অনেকের মতে বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এরকম উত্থান। ভোটের ফল দেখলেও সেটা বোঝা যাবে। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট। 19-এর লোকসভা ভোটে যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%। 19-এ কংগ্রেসের ভোট কমেছিল প্রায় 7%। দুই দল মিলিয়ে প্রায় 25% ভোট কমেছিল। আর 16-র তুলনায় 19-এর বিজেপির ভোট বেড়েছিল প্রায় 30%। ভোটের পাটিগণিতে স্পষ্ট বামেদের ভোট গিয়েছে রামে, অর্থাৎ বিজেপিতে। সিপিএম কংগ্রেসের মিলিত ভোট 22% আমরা 19 সালে একসঙ্গে পেয়েছিলাম। সিপিএম খালি ভোট নয়, নেতৃত্ব স্থানীয় ক্যাডার তারাও বুঝতে পেরেছে যে টিএমসিকে হারানো সিপিএম পক্ষে সম্ভব নয়, তাই তারা বিজেপিতে এসেছেন এবং খুব সম্মানের সঙ্গে ভালোভাবে বিজেপিতে কাজ করছেন। আমরা বহুদিন ধরে বলছি বামের ভোট রামে গেছে, আজকে অশোকদা বলেছেন ভালো। এটা তো সিপিএম এর অপদার্থতা। যারা ধর্ম নিরপেক্ষতা মানে তারা কি করে ধর্ম অন্ধতার দিকে নিজের সাপোর্টারকে ঠেলে দিল। নিজের ভোটকে ঠিক মতন রাখা তো সেই দলের কাজ, এটা তো সিপিএম এর মাথা ব্যথা হওয়ার কারণ। আমরা লড়াই করব, মানুষ আমাদের সাথে থাকবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। নিউজ 18 বাংলা। আর ভোটের আগে ফর্মে দিলীপ ঘোষ। মোদীর মঞ্চে নিজস্ব মেজাজে বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ, যা দেখে অনেকেই বলছেন 19 এবং 21-এর সাফল্য 26-এ ফিরিয়ে আনতেই দিলীপকে ফেরালো বিজেপি। তিনি বাইক চালান, লাঠিও খেলেন, গদা ঘোরান, উত্তরীয় হাওয়াই ঘোরান। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা, 26-এর ভোটের আগে ফের ফর্মে।
2021-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে বিজেপির শীর্ষ নেতারা বাংলায় একাধিক সভা করেছেন, কিন্তু সেখানে খুব কমই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। শনিবার অন্য ছবি, ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চে দিলীপ ঘোষ একেবারে অন্য মেজাজে। শরীরী ভাষাতেই স্পষ্ট তিনি অন্যদের থেকে আলাদা। শনিবার ব্রিগেডকে তাতিয়ে দেন দিলীপ ঘোষ। এই যে বিজেপির হাওয়া, পদ্ম ফুলের হাওয়া, তাদের চারিদিকে পদ্ম ফুল কাঁপছে, উড়ছে। আমরা তো প্রস্তুত আছি, আমরা লড়াই করব, সংকল্পে পৌঁছবো। কি তাই করব তো? 15 বছর ধরে খিচুড়ি বানাচ্ছেন, তাই এই খিচুড়ি সরকারকে আমরা আর সহ্য করব না। আজকে পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষ খিচুড়ি খেয়ে খেয়ে অতিষ্ঠ। তারা পশ্চিমবাংলার পরিবর্তন চাইছেন। এমন জোরে স্লোগান দিন যাতে মাননীয় নরেন্দ্র মোদী হেলিকপ্টার থেকে আমাদের আওয়াজ পান, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী স্বাগতম। দিলীপ ঘোষের হাত ধরে বাংলার মাটিতে বিজেপির বড় সাফল্য আসে 2019 সালের লোকসভা ভোটে। দিলীপের ক্যাপ্টেন্সিতে বিজেপি সেবার 2 থেকে বেড়ে হয় 18। 2021 সালে বিধানসভা ভোটে 3 থেকে 77। সম্প্রতি বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাতেও একাধিক জেলায় জনসংযোগ করেন দিলীপ। অনেকেই মনে করছেন 19 এবং 21-এর সাফল্য 26-এ ফিরিয়ে আনতে চায় বিজেপি, তাই রাজনীতির ময়দানে ফেরানো হলো দিলীপ ঘোষকে। আর ময়দানে ফিরেই ফের পুরনো ফর্মে দিলীপ। যখন আমাকে দরকার হয়, ডাকা হয়, তখন আমি যাই। পার্টি আমাকে ডেকেছে, আমি গেছি। এটা তো সারা পশ্চিমবাংলার সভা ছিল, সমস্ত নেতৃত্ব স্থানীয় লোকেরা ছিলেন, আমাকেও ডাকা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম ওখানে। ভুলতে যাওয়া নাই, সবাই ছিল, সবার সঙ্গে কথা বলছিলেন। যেহেতু আমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, তাহলে কি খরচ না, আমাকে একটু বিশেষভাবে কথা বললেন উনি। নিউজ 18 বাংলা। হুঙ্কার পাল্টা হুঙ্কারে ভোটের বাংলায় চড়ছে পারদ। গিরিশ পার্কে ধুন্ধুমারে তুঙ্গে তরজা, হুঁশিয়ারি দিলীপের, পদ্ম নেতাকে কটাক্ষ ফিরাদের। কুণাল ঘোষের ধারণা নাই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসিকে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো, আমি বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবাংলায় ঠুকতে পারি, ঠুকবো। উনি হয়তো ভুলে গেছেন, যখন সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করেছিল সিবিআই, উনি মবকে নিয়ে গিয়ে এরকম আমাদের পার্টি অফিসে অ্যাটাক করেছিলেন, ইট পাটকেল মারিয়েছিলেন। কালকেও তিনি মবকে দিয়ে এসেছিলেন, দিয়ে আর বাস আটকে কাঁচ ভাঙছিলেন, সব ভিডিও দেখুন। ব্যাপারটা উল্টো হয়ে গেছে, উনি বুঝতে পারেননি। আর সব জায়গায় তো সমান হবে না, আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন। কিন্তু তার ফলে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। আমরা গুন্ডা নই, আমাদের মারতে পারে, তার কারণ ওদের কাছে তো গুন্ডা রয়েছে। ওদের কাছে তো সেই গুজরাট থেকে খুনিদেরও নিয়ে আসতে পারে, ওদের কাছে বুলডোজার আনতে পারে যোগীজির কাছ থেকে। ওরা অনেক বড় ক্ষমতাবান, ইডি, সিবিআই, গুন্ডা সব ওদের কাছে আছে। কিন্তু আমাদের কাছে মানুষ আছে, সেই মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে। তাই কেউ কত এসআইআর করে কত ফন্দি করেছে, যেরকম দিল্লিকে উড়িয়ে দিয়েছে, মহারাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে, হরিয়ানাকে উড়িয়ে দিয়েছে, চেয়েছিল বাংলাকে উড়িয়ে দিতে। কিন্তু মমতা ব্যানার্জি প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ করেছে মানুষের পক্ষে। তাই এসআইআরের যতই করো হামলা, বারবার জিতবে বাংলা, বারবার জিতবেন মমতা ব্যানার্জি।